পুরনো স্থাপত্যের প্রতি আমার ভয়ানক আসক্তি আছে, একই সঙ্গে ইতিহাসের প্রতিও। তবে এক্ষেত্রে একটা দ্বান্দ্বিক উপলব্ধি দিয়ে রাখি আমার নিজের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে ইতিহাসের প্রতি এত আগ্রহ থাকা সত্ত্বেও আমি তথ্যভিত্তিক ইতিহাস খুব একটা মনে রাখতে পারি না, যতটা মনে রাখতে পারি গল্পভিত্তিক ইতিহাস। কারণ এই তারিখ, সন, নাম এগুলো আমার একদমই মনে থাকে না। তবে আপনাদেরকে আমার যে উপলব্ধি সেটি একটু বলতে পারি আমি, যে অনেক সময় খুব অসাধারণ কিছু দেখে সেটিকে খুব সাধারণ কিছু মনে হতে পারে বা কৌতূহল উদ্দীপক নাও মনে হতে পারে। এর কারণ হচ্ছে সেই বিষয়টির ইতিহাস না জানা। আবার কোনো একটা বিষয়ের ইতিহাস জানা থাকলে আপাত দৃষ্টিতে দেখে খুব সাধারণ মনে হলেও ওই ইতিহাস জানা থাকার কারণে সেই জিনিসটিকে অসাধারণ মনে হতে পারে। এই কারণে আমি যেটি করি, আমি কোথাও যাওয়ার আগে অল্প বিস্তর হলেও সেই জায়গার দর্শনীয় স্থানগুলোর বা স্থাপত্যগুলোর ইতিহাসটা গুগল করে হলেও একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো মজার ব্যাপার হচ্ছে, আমি যখন বেলজিয়ামে এলাম, বেলজিয়াম যে ইউরোপের রাজধানী বলা হয় বা এটিকে যে হার্ট অফ ইউরোপ বলা হয়, সেটি আমরা সবাই কম বেশি জানি। এবং ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী। কিন্তু ব্রাসেলস সম্পর্কে আমার ওই যে ন্যাটোর সদর দপ্তর বা ইউরোপিয়ান পার্লামেন্ট বা ইউরোপিয়ান কমিশনের প্রধান প্রধান ভবনগুলো এখানে আছে, সেগুলো সম্পর্কে জানা থাকলেও খুব বেশি জানা ছিল না। তো এখানে যখন এলাম তখন একটা বিষয় আমাকে খুবই মুগ্ধ করলো, সেটি হচ্ছে যে সেই ব্রাসেলসের প্রাণকেন্দ্র বলা হয় জায়গাটিকে গ্র্যান্ড প্লেস। এই গ্র্যান্ড প্লেসে এসে ইতিহাস জানা না থাকা সত্ত্বেও শুধুমাত্র নান্দনিক স্থাপত্য শৈলীর কারণে এই ভবনগুলো আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। অর্থাৎ আমি ঐতিহাসিক তাৎপর্য না জেনেও শুধুমাত্র এটিকে দেখে, এটির স্থাপত্য শৈলী দেখে আমি রীতিমতো হকচকিয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। মানে এই যে বিল্ডিংটা, এটিকে বলা হয় কিংস হাউস এবং এটির স্থাপনা নিয়েও দারুণ সব ইতিহাস আছে। বলা হয় যে এটিকে প্রথমে একটি রুটির দোকান হিসাবে তৈরি করা হয়েছিল 10ম শতকের দিকে। তখন এটি ছিল কাঠের একটি ভবন যেখানে রুটি বিক্রি করা হতো। তো তারপরে ধীরে ধীরে এটি রিফরমেশনের মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসেছে। আপনারা জাস্ট দেখেন যে এটির গায়ে যে অসংখ্য ভাস্কর্য রয়েছে, এবং সেই ভাস্কর্যগুলো কিন্তু করা হয়েছে ঐতিহাসিক নানান চরিত্র থেকে। শুধু ঐতিহাসিক চরিত্র না, মিথোলজিক্যাল চরিত্র আছে এখানে। আপনারা গ্রিক মিথোলজির চরিত্র দেখা যেতে পারে। আবার একইভাবে হচ্ছে এই নগরের যারা সেইন্ট ছিলেন, যারা ডিউক ছিলেন, আবার নানান ধরনের কাল্পনিক চরিত্র আছে, যে চরিত্রগুলোর বিভিন্ন কর্মকাণ্ডকে আমরা আমাদের বাংলাদেশেও যে কান্থুজির মন্দিরে আমরা টেরাকোটা দেখতে পাই, অনেকটা আমার কাছে মনে হয়েছে সেই আদলে যে স্থাপত্য শৈলীগুলো আছে তার মধ্যে ভাস্কর্য। আমি ব্রাসেলসে এসে যেটা দেখেছি, অসংখ্য বিখ্যাত বিখ্যাত ভাস্কর্য, যেগুলো হয়তো বিভিন্ন সময় পত্রিকায় বা ইউটিউবে দেখেছি, যেগুলো সম্পর্কে অনেক জেনেছি, কিন্তু এখানে মোড়ে মোড়ে সেই ভাস্কর্যগুলো আছে। এবং সেই ভাস্কর্যগুলোর ইতিহাস যদি কেউ না জানে, তাহলে তার কাছে খুবই সাধারণ একটা ভাস্কর্য মনে হতে পারে, কিন্তু ইতিহাস জানা থাকলে বা সেটার পেছনে গল্প জানা থাকলে সেটিকে অসাধারণ মনে হবে। তো আমি যখন এই গ্র্যান্ড প্লেসের কথা জানলাম, গ্র্যান্ড প্লেসকে এটি কিন্তু ইউনেস্কো 1998 সালে হচ্ছে তাদের হেরিটেজের অংশ হিসেবে, ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। শুধু তাই না, এটি আরও নানা কারণে এই জায়গাটি মানে খুবই কী বলে ঐতিহাসিক মূল্য রাখে। আমি দু একটা বিষয়ে গুগল থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করতে পারি। সেটি হচ্ছে, এই গ্র্যান্ড প্লেসে 1523-এ প্রথম যে প্রোটেস্ট্যান্ট মার্টার্স বা শহীদ হয়েছিল তারা ছিলেন হেনরিক ভয়েস এবং জ্যান ভ্যান এসেন, যাদেরকে এই চত্বরে হচ্ছে ইনকুইজিশন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। 1568-তে এগমন্ট এবং হুর্নের কাউন্টদের শিরোচ্ছেদ করা হয়েছিল এখানে। আমরা গেম অফ থ্রোনসে যেমন দেখেছিলাম না, যে অসংখ্য মানুষ একটা চত্বরে হাজির হয় এবং সেখানে একজনকে শিরোচ্ছেদ করা হচ্ছে, মানুষজন দেখছে। অনেকটা এরকম ঘটনা এই চত্বরটাই হচ্ছে, যেখানে এখন অসংখ্য পর্যটক ভিড় করেছেন এই স্থাপত্যগুলো দেখতে। মজার ব্যাপার হচ্ছে, বেলজিয়ামের অন্যান্য জায়গায় আপনি দেখবেন যে বিরান জনপদের মতো কোথাও কোনো মানুষ নেই, অথচ এই চত্বরটায় আসলে অসংখ্য মানুষ গিজগিজ করছে, কারণ এত এত ট্যুরিস্ট। 1695-তে ফরাসি সেনারা যুদ্ধের সময়, প্রায় 9 বছর ব্যাপী একটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে এই ব্রাসেলসে তারা বোমাবর্ষণ করেছিল এবং সেই বোমাবর্ষণে এই স্কয়ারটি রীতিমতো ধ্বংস হয়ে যায়। টাউন হলের শুধুমাত্র সামনের কিছুটা অংশ এবং টাওয়ার ছাড়া বাকি অংশ পুরোটাই আসলে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে গ্র্যান্ড প্লেসকে ঘিরে থাকা যেই বাড়িগুলো, সেই বাড়িগুলোকে পুনর্নির্মাণ করা হয়েছিল, যেটি এই স্কয়ারের বর্তমান চেহারা দিয়েছে। এবং পরবর্তীতে সেটি আবারও চেঞ্জ হয়েছে। ইভেন এই যে স্কাল্পচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই
1695 সাল কিংবা 11 শতকে যে শুরু হয়েছিল এটির নির্মাণ, তখনকার যেই স্কাল্পচারগুলো ছিল সেগুলো কিন্তু স্কাল্পচার না। তাহলে যদি সেগুলো স্কাল্পচার না হয়ে থাকে তাহলে স্কাল্পচারগুলো কোত্থেকে এলো? সেই অরিজিনাল স্কাল্পচারগুলোকে আসলে এটার ভিতরে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে। কিন্তু ওই স্কাল্পচারের আদলে এই বিল্ডিংগুলোতে আবার নতুন করে স্কাল্পচার তৈরি করা হয়েছে। জাস্ট একবার চিন্তা করেন যে তারা তাদের হেরিটেজ, তারা তাদের ইতিহাস, তারা তাদের ঐতিহ্য, তাদের স্থাপত্যের প্রতি কতটা নিবেদন দেখিয়েছেন, যে সেই অবিকল স্কাল্পচারগুলো বা ডিজাইনগুলো, আর্কিটেকচারাল ডিজাইনগুলো তারা করেছেন যাতে করে মানুষ এটি দেখতে এসে ওই ঐতিহ্যটা ঠিক একইভাবে অনুভব করতে পারে। তো এবং এই চত্বরটা এখন কিন্তু শুধুমাত্র যে পর্যটকরা দেখছে তাই না, লক্ষ্য করুন যে এরকম একটা বিল্ডিংয়ে কিন্তু বিয়ে হচ্ছে। হ্যাঁ, এটা একটা অসাধারণ ব্যাপার। সম্ভবত একজোড়া মুসলিম দম্পতি তারা বিয়ে করছেন সেই কিংস হাউসে, কারণ এটিকে এখন কমার্শিয়াল পারপাসেও হচ্ছে ভাড়া দেওয়া হচ্ছে, কিছু গভর্নমেন্ট অফিসও আছে। অর্থাৎ সেই সময়কার যেই স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অবিকৃত রেখে সেটিকে আবার কমার্শিয়াল প্লেস হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে, কিন্তু রক্ষণাবেক্ষণের কিন্তু কোনো অভাব হচ্ছে না। মানে আমাদের দেশে আমরা দেখি না যে কোনো একটা, প্রথমত হচ্ছে ঐতিহাসিক ভ্যালু নিয়ে তো কেউ ভাবেই না, এরপর ইনফ্রাস্ট্রাকচার যদি থাকে সেই ইনফ্রাস্ট্রাকচারকে যদি রিনোভেশন করা হয় তখন আর সেই আগের ফিলটা থাকে না, যে যার মতো ইচ্ছা মতো রং করে, ইচ্ছা মতো হচ্ছে শেপ দেয়। এখানে কিন্তু সেটিকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে এবং সেটিকে এখন কমার্শিয়াল প্লেস হিসেবে ভাড়া দেওয়া হচ্ছে। সেখানে মানুষজন বিয়ের মতো অনুষ্ঠান করছে এবং দেখেন এখানে যখন ওরা ব্যালকনিতে বিয়ে করছিল অসংখ্য পর্যটক ওদের হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিল, হাততালি দিয়ে তাদেরকে কনগ্রাচুলেট করছিল। কি দারুণ ব্যাপার। ইভেন এটার ভিতরে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। তো আর আমাদের দেশে আবার যখন কনজারভেট করা হয়, অর্থাৎ সংরক্ষণ করা হয়, তখন যেটি করা হয় যে সেটির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে কোনো একটা পুরাতাত্ত্বিক নিদর্শনের কাছে আপনি যাবেন, সেটির কাছে যেতে পারবেন না, ভেতরে ঢুকতে পারবেন না। অথচ দেখেন এত বছরের পুরনো একটা ঐতিহাসিক স্থাপনা, সেটির মধ্যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এখন এটি আসলে দুই তরফেই হচ্ছে দায়িত্বশীল আচরণের বিষয়। এটি আমাকে মানে অসাধারণভাবে মুগ্ধ করেছে। এটির আর্কিটেকচার যেমন, ঠিক একইভাবে এখানকার মানুষের এই ঐতিহ্যের প্রতি যেই তাদের লালন করার প্রতি নিবেদন, সেটি আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে একটি শহর যখন, একটি সভ্যতা যখন তার ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য, হেরিটেজকে এই পরিমাণ গুরুত্ব দেয়, এবং আমি দেখেছি পৃথিবীর যত দেশে গিয়েছি যে তারা তাদের ট্যুরিস্ট স্পটগুলো বেশিরভাগই এরকম ঐতিহাসিক এবং হেরিটেজ নির্ভর। আমাদেরও কিন্তু কম ইতিহাস কিংবা ঐতিহ্য নেই, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেগুলোকে কখনোই এভাবে রক্ষা করতে পারি না, বা কখনোই আমরা এগুলোর প্রতি সেই মূল্যটা আমরা দেই না। যদি দিতাম, কে জানে, হয়তো আমাদের দেশে এরকম অসংখ্য পর্যটক এসে আমাদের ইতিহাস ঐতিহ্য দেখে মুগ্ধ হতো।